আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকেও মতিনের গল্প নিয়ে চলে এলাম, যেখান থেকে ছেড়েছিলাম সেখান থেকেই শুরু করছি। তো প্রিয় বন্ধুরা, ও কাউকে কিছু না বলে চুপ করে চলে যে গেল। নাই নাই নাই, আইজও নাই, কাইলও নাই, নাই তো নাই নাই নাই। আবারও 2 বৎসর চলে গেল। তো মহিলাটা কী করছে, রাগে ক্ষোভে সাথী মতিনকে না ডিভোর্স দিয়ে দিয়েছে। এখন ডিভোর্স যে দিয়ে দিয়েছে, ডিভোর্স লেটার ওখানে পৌঁছে গেছে। এখন মতিন সেটাতে সই করে না, করবেই কি করে? এখানে দারুণ একটা ব্যাপার আছে। কারণ মতি শুধু নারীলোভী ছিল না, অর্থলোভীও বটে। সে ঘুষ খেত, তারপর হচ্ছে মানে জাগা সম্পদ এবার কীভাবে আত্মসাৎ করা যাবে, কিভাবে ফাঁকি দিয়ে নেওয়া যাবে, কিভাবে অল্প কয় টাকা দিয়ে নিয়ে যাবে, কিভাবে 9-6 বুঝ দিয়ে নেওয়া যাবে, এগুলোর ওস্তাদ ছিল। আচ্ছা, তো সাথীর একটা জায়গা ছিল, যে জায়গাটার দাম কোটি টাকা। সরি, আমার বলতে একটু ভুল হয়ে গেছে। সাথীর একটা জায়গা ছিল একদম মূল একটা অবস্থানে, যে জায়গাটার দাম হচ্ছে কোটি টাকা। তো বলতেছে, সাথী আমি তোমাকে ছাড়া বাঁচবো না, জীবনে যা করেছি করেছি, সব কিছু ভুলে যাও, মাফ করে দাও, আমি আসতেছি। হ্যাঁ, আয়সা কী করছে, হেলিকপ্টারের টিকিট কেটে দিছে। হ্যাঁ, প্লেনের টিকিট কাটছে, টিকিট কাইটা একদম বউ বাচ্চা সবাইকে গ্রামের বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যেয়ে পাম্পট্টি দিয়া সাথীর জায়গাটা দলিল করে নিয়ে নিয়েছে। হ্যাঁ, দলিল করাও সে সাথীর কাছে কোনো টাকা পয়সা ছিল না, খালি হাতে গেছে। ওদেরকে প্লেন তো দূরের কথা, একটা বাসে উঠায়া দেয় নাই। পরে ওরা কার কার কাছ থেকে রাস্তায় ফোন করে টাকা পয়সা জোগাড় করে পরে মনে করে ওদের শহর পর্যন্ত আসছে আর কি। আসার পরে এখনও অবস্থায়, আর আসার সময় দেখো ওরা ট্রেনে করে আসছে, তো তো আসার সময় ওদের কাছে যে ফোন ছিল সেগুলো ছিনতাইকাররা নিয়ে গেছে। তো কারোর সাথে কোনো যোগাযোগ করার সিস্টেমই ছিল না আর। ওই ট্রেনে ওঠার আগে যোগাযোগ করে টাকা পয়সা নিয়ে ভাই বোনের থেকে হাওলাত বারত করে টাকা নিয়ে ট্রেনে উঠলো। ওঠার পর মোবাইলও হারিয়ে গেল, কারো নাম্বারও নেই, কারোর সাথে যোগাযোগ নেই। যাক, এই কাহিনী এখানেই শেষ হয়ে গেল। যাওয়ার পর এভাবেই আরও বেশ 2টা বছর কেটে গেল। আয়েশার সাথে অনেক ভেঙে পড়লো, কান্নাকাটি, একা একা সংসারের ভার তার উপর আরও ভারী হয়ে পড়লো। যেহেতু তার ছেলেকে ডাক্তারি লাইনে সে লেখাপড়া করায়, বন্ধুরা তোমরা তো জানোই কত খরচা। তো করায় তো এর মাঝে তার একাকিত্ব বোধ তাকে চাইপে ধরতেছিল। তারই অফিসের এক কোয়ালিগ, এর মধ্যে তার অফিসের এক কোয়ালিগের সাথে কথা বলতে বলতে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। তো সাথী ওনার সঙ্গে বন্ধুত্ব করে, জাস্ট একটু কথাবার্তা বলতো। হ্যাঁ, আর ওই লোকটাও খুব ভালো ছিল, হাই হ্যালো এইসব করতো। সাথীর সঙ্গে, কেমন আছো, বাচ্চাদের খেয়াল রেখো, তুমি একদম নিজের খেয়াল রাখছো না, তোমার শরীর যদি ঠিক না থাকে তোমার বাচ্চারা কীভাবে ঠিক থাকবে বলো, আগে তোমার ঠিক থাকতে হবে, তুমি একটু নিজের যত্ন নিও, এভাবে আর কি বুঝ দিত। তো ওই ওনার কথাই হচ্ছে ইনি মুগ্ধ হয়ে যায়, এবং এক কথায় বন্ধুত্ব থেকে ভালো লাগার থেকে এটা প্রেমের দিকে ধাপিত হয়। যাক, সব কিছু খুব সুন্দর চলছিল। অন্যদিকে সাথীর জীবনে একটু আনন্দও নেমে আসতেছিল। তো এভাবে চলতে চলতে হঠাৎ করে পুলিশ ফোন করে। তো পুলিশ ফোন করার পর ও তো স্বামীর প্রতি অজ্ঞান ছিল আগে থেকেই, তো ডিভোর্স তো অনেক আগেই হয়ে গেছে। সে যাই হোক, ডিভোর্স দেওয়ার পরেও ও অনেকবারই এসেছে, দুজন একসাথে থেকেছে, মিলিতও হয়েছে। তারপর যাই হোক, অনেক কিছু হয়েছে, কীভাবে বোঝাবো তোমাদেরকে। বোঝানোর পর মনে করো পুলিশ ফোন দিয়ে এখানে এসে হাজির। আর এমন সময় আসছে, ঠিক ওই সময়টাই সাথীর কোয়ালিগ আর হচ্ছে সাথী একসঙ্গে একটু চা খাওয়ার জন্য বের হয়েছিল। তাদেরকে মনে করো হাতে না হাতে ধরতে তো পারেনি, কিন্তু সাথী যাচ্ছিল, এমন সময় ও ছিনতাইকারীর মতো ওর হাত থেকে ফোনটা কেড়ে নেয়। কেড়ে নিয়ে ওর নিজের পকেটে রাখে। এমন সময় একটা ফোন আসে, ফোনের অপর সাইড থেকে বলতেছে, হ্যালো জান, আমার জান পাখি, তুমি কেমন
তুমি ঠিকমতো বাসায় পৌঁছাইছো তো? কোনো সমস্যা হয়নি তো তোমার যেতে? আমি পৌঁছাই গেছি বাসায়, হ্যাঁ। তো এই পাশ থেকে ফোন ধরেছিল পুলিশ। তো উনি কোনো কথা বলেন নাই। তা বলে যে বলছে জান পাখি প্রাণ পাখি, ওপরে পৌঁছে ফোন দিও। পুলিশ হুম হুম এভাবে বলছে, বলার পর ফোনটা কেটে দিছে দিয়া তো এই পুলিশ করছে কি, ওর মানে নাম্বারগুলা ট্র্যাক ট্রুক কইরা গত মানে 1 বছরের কল লিস্ট উঠাইছে। কল লিস্ট উঠায় দেখছে ওই লোকের সঙ্গে অসংখ্যবার কথা হয়েছে। খুবই লং টাইম কথা হয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা রাতের বেলা কথা হয়েছে, এভাবে শুধু মোবাইলের সিমে। হওয়ার পর এগুলা দেখে কাগজপাতি নিয়ে এখন পুলিশ তো বউর জন্য কাইন্দা কাইটা মইরা যাইতেছে। কিন্তু ওই যে কতবার একটা মানুষের মন তুমি ভেঙেছো হিসাব করেছো? আর এমনভাবে ভেঙেছো জোড়া লাগার মতো কোনো স্কোপই নেই। যাই হোক, তো অনেকভাবে বুঝিয়ে বাঝিয়ে চেষ্টা করা হয়েছে যে পুলিশকে ক্ষমা করে আবার মেনে নেওয়া যায় কি না, নতুন করে বিয়ে করবে, এগুলো ভালো না। তাছাড়া ও তোমার নিম্ন একজন কোয়ালিক, ও তো তোমার মানে সমপরিমাণ একজন অফিসার না, তুমি কত বড় একজন অফিসারের ওয়াইফ। এভাবে পাম্পটি দিতেছে। ওয়াইফটা থাকলে কোথায়, না থাকলো কোথায়, আর রাখলোই বা কোথায়, এটা আমার প্রশ্ন। যাই হোক, এইভাবে বলে সে জোর জবরদস্তি বাড়িতে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে সাথীর সাথে সেই হায়নার স্বরূপ আচরণ, ঠিক আছে। সাথীর দেহটাকে নিয়ে মানে মরা গরু শকুন যেভাবে ছিঁড়ে ছিঁড়ে খায়, ঠিক ওই ধরনের আচরণ করছে সাথীর সাথে। হ্যাঁ, সে রাতে 9 বার শারীরিক মিলনে লিপ্ত হয়েছে। আর পুরো বডির মধ্যে এত পরিমাণ জখম কল্পনাও করতে পারবা না তোমরা এটা। তো এটাকে আমি আসলে এখন আর মজা বলতে পারলাম না, এটা কষ্টকর ছিল। কারণ যেটা মজা সেখানে দাগ হবে কেন, তাই না? আর যেটা আনন্দ সেখানে ব্যথা হবে কেন? সে যাই হোক, এগুলো হওয়ার পর তো আর মানুষ নেই। আর ও যে ওর সাথে থাকলো সেটা তো অবৈধ হয়ে গেল, তাই না? ওই যে ওর কাছে পাওয়ার আছে, ও পেপারে সই করে নেই। পেপারে আমি যদি ধরেও নেই পেপারে সে সই করে নেই, তো 3 মাস দেখা না হলে তো একদম ওটা মানে কার্যকর হয়ে যায়, সেখানে স্বামী হাজব্যান্ড ব্যাপার থাকে না। যাই হোক, আমার নজরে ওটা অবৈধ। তারপরে সাথী ওকে মানে সাথীকে বলতেছে ওই ছেলের সাথে কথা বলা ছেড়ে দাও, ছেলেকে ভুলে যাও। সাথীকে বলতেছে, বলবে সাথী বলছে দেখো আমি জাস্ট ফ্রেন্ড, কথাই বলি, আমার সময়টা ভালো যায় না। সে সত্য কথা বলেছে তার স্বামীকে, আমার সাথে তোর সাথে কোনো অবৈধ সম্পর্ক না, জাস্ট ফ্রেন্ড, কথা বলি, সময় কাটে, দ্যাটস ইট, আর তো কিছু না। তো এটা বলার পর বলতেছে ঠিক আছে আজকে থেকে ভুলে যাও। বলছে তুমি আমাকে একটু সময় দাও, হ্যাঁ একটু সময় দাও, এতগুলো বছর তুমি ছিলা। তারপরও সে বলতেছে স্বামীকে আমাকে একটু সময় দাও। কতটা ভালোবাসলে মানুষ এটা করতে পারে, আশ্চর্য বিষয়। তো বলার পরে না এখনই লাগবেই লাগবে। তো আসলে এটা তো হয় না, তাই না? একটু সময় তো লাগবেই, কারণ ব্যর্থতা তোমার ছিল মতিন, স্বাধীন নয়। তো এই করে খুবই জুলুম টুলুম করতেছিল ওর উপরে। এর মধ্যেই ওনার ছোট বউ আইসা হাজির। আইসা ওকে কলার ধরে নিয়ে চলে গেছে। এই যে গেছে 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 আইজো গেছে কাইলো গেছে পশে গেছে, আর আসেনি। হ্যাঁ, আর এই বিষয়গুলো ওই কোয়ালিকটাও জানাজানি হয়েছে, ওই কোয়ালিকটাও আর সাথীর সাথে কথা বলে না। এই হয়েছে সাথীর জীবন, ঠিক আছে। তো চলে গেছে, যাওয়ার পর এখন সাথী তো আগেই লোকটাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল। সাথীর বাচ্চা 2টা নিয়ে সাথী এখন অনেক কষ্টে আছে। অন্য দিক থেকে যে চাকরিটা করে ও ব্যাংকেও প্রবলেম, সে ঠিকমতো বেতনও পাচ্ছে না। বাচ্চাদেরকে ঠিকমতো খাওয়া পড়া এত খরচে বহন করতে পারছে না।
সে মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে খুবই খুবই কষ্টে আছে। আর হচ্ছে অন্যদিকে ওই পুলিশটার যাহা কিছু ছিল সব কিছু তার ছোট বউটা তার নামে লিখে নিয়েছে, দিয়ে পুলিশটাকে লাথি মেরে রাস্তায় নামিয়ে দিয়েছে, যতটুকু জানতে পেরেছি। এখন পুলিশটা ওই ছোট বউর বাড়ির ঘর দৌড়ে, সারাদিন অফিস করে ঘর দৌড়ে কাজ করে, আর হচ্ছে ওই বউর পাও ডাবায়, তারপরে খাবার পায় সামনে, এর আগে পায় না। আচ্ছা, আমরা এখান থেকে এত কিছুর মাঝে কি জানলাম, কি বুঝলাম, কি শিখলাম? এটা হচ্ছে মূল কথা। আসলে আমরা জানলাম সাথী বেবির সংসারে এসেছিল। সাথী কিন্তু জানতো যে মতি একজন বিবাহিত পুরুষ। তাহলে সাথীর কি উচিত হয়েছে বেবির সংসারটা ভাঙা? বেবিরও তো 2-2.5 বছরের সংসার ছিল, উচিত হয়নি। অন্যদিকে সাথী হালিমকে ছেড়ে দিল। হালিম একজন সুসন্তান এবং সুপুরুষ ছিল, চরিত্রবান পুরুষ ছিল। বাবা মা কখনো কারো সন্তানের জন্য ভুল সিদ্ধান্ত নেয় না। যদি কিসমত খারাপ থাকে কেউ ঠেকাতে পারে না। তো আমার প্রশ্ন হলো, এখানে দোষ মতিনেরও আছে, সাথীরও আছে। ধরতে গেলে এরা দুজনই দোষী। আর 1 নম্বর দোষী হচ্ছে মতিন। চরিত্রহীন তো অনেক শুনেছি, চরিত্রহীন তো অনেক দেখেছিও, কিন্তু এই মতিনের মতো চরিত্রহীন লম্পট আমার জন্মের পর আমার 37 বছর চলে আমি কখনো দেখিনি। এ কতগুলো মেয়ের জীবন নষ্ট করলো, কয়টা সন্তানের জীবন নষ্ট করলো। ওর জন্য আগে 2টা সন্তান শেষ, একটা মারা গেছে, একটা মানে কোনো রকম বেঁচে আছে, যার জীবনের কোনো মূল্য নেই। অন্যদিকে এখানে 2টা সন্তান যাদের বাবা থেকেও তারা মনে হয় একদিনের জন্য বাবাকে আপন করে পায়নি। সাথীর ঘরের 2 সন্তান, এখন আবার আরেক ঘরে আরেকটা মেয়ে জন্ম দিয়ে রেখে দিয়েছে। তো মতিন, তুমি যে এতগুলা মেয়ের জীবন নিয়ে খেলা করলা, কতগুলা কাজের মেয়ে, কতগুলা হচ্ছে মানে বাড়ির বউ, তারপরে যে কোন বাবার কতগুলা মেয়ে, মনে রেখো সৃষ্টিকর্তা কিন্তু তোমার ঘরেও মেয়ে দিয়েছে। মাফ করুক, হেফাজত করুক, একজনের শাস্তি আরেকজনকে না দিক সৃষ্টিকর্তা। আসলে করতে নেই, অভিশাপ কামাইতে নেই। তো প্রিয় বন্ধুরা, আমরা এটা থেকে এটাই শিখলাম, যে পুরুষ তার স্ত্রীকে দেখে আরেক নারীর কাছে আসতে পারে, তাকে ছেড়েও কিন্তু সে আরও 10টা মেয়ের কাছে যেতেও পারে। আর সেটা কিন্তু গিয়েছে, তাই না? মাঝখান থেকে পুলিশ তো অনেক ঘুরেছে, আনন্দ ফুর্তি পেয়েছে, কিন্তু সাথীর জীবনটা চিরতরে শেষ হয়ে গেল। সাথীর মান সম্মান, ইজ্জত, সংসার জীবন সব কিছু শেষ। যাই হোক, এই গল্পের এটা হচ্ছে শেষ পাঠ। ভালোর সঙ্গে ভালোই হবে, আর একটা ভুল মানুষের জীবনটাকে শেষ করে দিতে পারে। এই গল্পের এটাই হচ্ছে কাহিনী। তো এটা কোনো বানোয়াট বা কোনো কাল্পনিক গল্প ছিল না, একদম বাস্তব জীবনের গল্প ছিল। এই গল্পর এত এত কাহিনী আছে, আমি যদি বলতে যাই তোমাদেরকে আসলে শেষ করতে পারবো না, কতগুলো যে পাঠ হবে। তো এটা হচ্ছে শেষ পাঠ। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে সর্বশেষ, আমার এই গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমার পাশে থেকো। আমি প্রতিনিয়ত মানুষের জীবনে সত্য ঘটনাকে তুলে ধরার চেষ্টা করি তোমাদের মাঝে, যদি এখান থেকে কিছু শিখে মানুষ নিজেকে সংযত করতে পারে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো। আবারও কথা হবে নেক্সট কোনো গল্প।